বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পানি নেমে গেলেও কমছে না ভোগান্তি, স্থায়ী সমাধান চান নগরবাসী। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। এই যে আমরা কালকের থেকে পরিশ্রম করতেছি পানির ভিতরে আইসা। ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়, আর আমাদের যে নদী নালা ছোট ছোট খালবিল ছিল এগুলো যদি একটু থাকে তাহলে পানিটা ওখানে গড়ায় যেতে পারে। সরকারি চাকরির প্রলোভন, জ্যোতি কোচিংয়ে মিলল বিভিন্ন পরীক্ষার এডমিট, প্রশিক্ষকরা কর্মরত, মন্ত্রণালয় ও আদালতে সুষ্ঠু তদন্তের দাবি। টাকার বিনিময়ে ঢাকা উত্তরের ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ পদ বিক্রির অভিযোগ, আছে বিএনপি জামাত পরিবারের সদস্যরাও। ডিজিটাল দেশে সচিবালয় হাজিরা খাতে উপস্থিতি, কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছে কর্মকর্তা কর্মচারী, বাড়ছে দুর্নীতি বলছে টিআইবি। এবং নেপালে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল, চীনের সঙ্গে বেল্ট রোড চুক্তি কাল হয়েছে তার, বলছে গণমাধ্যম। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। গতকালের বৃষ্টিতে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, নূরজাহান মার্কেট সহ অন্যান্য মার্কেটগুলো পরে জলাবদ্ধতার কবলে। ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের পণ্যের। শনিবার সকাল থেকে পানি নেমে গেলেও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট। ব্যবসায়ীরা জানান যে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নিউ মার্কেট, এতে নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গতকাল শুক্রবার ভোর থেকে শুরু হওয়া মাত্র 6 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকা। প্রধান সড়ক থেকে অলিগলি সব সড়কেই ছিল জলাবদ্ধতা। অভিজাত এলাকা গুলশান, বনানী, ধানমন্ডি কোনো এলাকায় জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমরা যেমন সকালে যে সময় আইছি তখন তো কোমর সমান পানি, প্রত্যেকটা মালামাল সব নষ্ট হয়ে গেছে। এগুলা মনে করে যে পানি তলে ছিল যে নষ্ট হয়ে গেছে, এই যে সব বাদ এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের সম্পূর্ণ এই যে মনে করেন পুরো চালানি শেষ। আমাদের দোকানের অবস্থা অনেক খারাপ। কালকে তো ম্যাক্সিমাম আপনার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। সরকারি দপ্তরে চাকরির প্রলোভন, সাতলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি দিতে শিক্ষার্থী টানছে জ্যোতি কমার্শিয়াল সেন্টার। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে প্রশিক্ষকদের সবাই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। চাকরির সঙ্গে এই কমার্শিয়াল সেন্টারটির যোগসূত্র খুঁজতে তদন্ত চান শিক্ষাবিদরা। মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব, ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। সরকারের বিভিন্ন দপ্তরে ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে শিক্ষার্থীদের টানছে কোচিং কেন্দ্র জ্যোতি কমার্শিয়াল সেন্টার। কারা এই কেন্দ্রের প্রশিক্ষক, তাদের খোঁজে এবার দেশ টিভি। অনুসন্ধানে খোঁজ মেলে যারা এখানে ক্লাস নেন বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। সরকারি চাকরি করে সবাই, যারা এখানে ক্লাস নেয় এবং প্রশ্ন করে তারা সবাই সরকারি চাকরি করে। তারা কি প্রথম শ্রেণীর কর্মকর্তা? না না না, তাহলে ওই সবাই ক্লাস 3 এমপ্লয়। শিক্ষকদের লিস্ট চাইলে প্রথমে গড়িমসি করলেও পরে কৌশলে একে একে 7 জনের নাম বলেন জ্যোতির সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির। পুলিশ হেডকোয়ার্টার, মিস্টার হেরাল, অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার মিস্টার হাইকোর্ট, তাশরিফুল, স্টোটাইপিস্ট, মনিরুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলমাস হোসেন বোধের সম্ভবত হাইকোর্ট। রিয়াজুল ইসলাম কাজ করেন পুলিশ সদর দপ্তরের মুদ্রাক্ষরিক হিসেবে। এছাড়া মোহাম্মদ হেলাল উদ্দিন, কাউসার হোসেন এবং জুয়েল রানা 3 জনই হাইকোর্টের বেঞ্চ সহকারী পদে কর্মরত। তাশরিফুল ইসলাম কৃষিতে, আর মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক, আর আলমাস হোসেন হাইকোর্টের পিও পদে কর্মরত। আর ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষক সোয়াইব আহমেদের নাম সহ পোস্টারও দেখা গেল সেন্টারের দেয়ালে। জানা গেল তিনি এখানে শিক্ষকতা করছেন খুব কম সময় ধরে। অভিযোগ রয়েছে এই কেন্দ্র থেকে কোচিংয়ের পর চাকরিপ্রাপ্তদের বেশিরভাগই বিভিন্ন আদালত ও মন্ত্রণালয়ে কর্মরত। দেশ টিভির অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। জ্যোতি কমার্শিয়াল সেন্টারের এক ঝুড়িতেই মিলল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে কর্মচারী পদে চাকরি পেতে ইচ্ছুকদের প্রবেশপত্র। প্রশ্ন থেকে যায়, চাকরি পাইয়ে দিতে কি যোগসূত্র এই কোচিংয়ের সঙ্গে?
তার তদন্ত চান শিক্ষাবিদরা। সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিটা ব্যবহার করা হয়। মেধা কিভাবে মূল্যায়িত হবে যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়, এটি অতি দ্রুত তদন্ত করে দেখা দরকার। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, তাহলে কি পিএসসির গ্রেপ্তার হওয়া উপপরিচালক আবু জাফরের স্ত্রী জ্যোতির এই প্রতিষ্ঠান থেকেই চলে তৃতীয় ও চতুর্থ শ্রেণী সহ অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজটি? মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশ ডিজিটাল হলেও এখনো সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নেওয়া হয় হাজিরার খাতায়। নেই ফিঙ্গার পাঞ্চের ডিজিটাল সিস্টেম কিংবা আই পাঞ্চের ব্যবস্থা। এতে ইচ্ছে মতো চলে কর্মকর্তা কর্মচারীদের অফিসে আসা যাওয়া। এতে কর্মঘণ্টা ফাঁকি দিয়ে একদিকে যেমন অনিয়ম চলছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে অফিসের কার্যক্রম। এতে দুর্নীতি বাড়ছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। উন্নয়নের অদম্য অগ্রগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তবে এখনো সরকারি কর্মচারীদের হাজিরায় লাগেনি ডিজিটালের ছোঁয়া। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মদিবসে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের শত শত কর্মকর্তা কর্মচারী, তবে এখনো অ্যানালগ পদ্ধতির হাজিরা খাতাই চলে তাদের হাজিরা। এতে করে সহজে কাজে ফাঁকি দিতে পারেন কর্মচারীরা। অনেক মন্ত্রণালয়ে মন্ত্রী চলে যাবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান অনেক কর্মচারী। হাজিরা খাতায় নিয়মিত সই করেন না অনেকে, কেউ কেউ আবার একদিনেই পুরো মাসের সই সারেন। অবশ্য এসব অভিযোগ নিয়ে রহস্যজনক নীরবতা প্রশাসনে। লেখাও আছে, আমরা অফিসে লেখাও হাজিরা দেই, ওটা সকালে সই করে যায়, বিকালে তো আমরা বের হওয়ার সময় আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরিয়ে অনেকেই দেয়, অনেকেই দেয় না, তারা দেরিতে দেয়। সচিবালয়ে দু একটি ভবনে ডিজিটাল আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন থাকলেও সেগুলো প্রায় সবই নষ্ট। তবে এই নিয়ে কথা বলতে রাজি হয়নি জনপ্রশাসন মন্ত্রী। হাজিরা খাতায় সই করলেও ফাঁকি দেওয়ার সুযোগ কম বলে মনে করেন প্রশাসনের এই কর্তা। উচ্চমান সহকারী আছে, প্রধান সহকারী আছে, সহকারী পরিচালক আছে, উপপরিচালক আছে। কারো না কারো চোখে পড়বে যে সে চলে গেল, তার প্রয়োজন আছে, সে কি কাজ ছাড়া থাকে? আমি অ্যাসাইনমেন্ট দিই তাদেরকে, দিই না, বিভিন্ন কাজ দিই। সে যদি আমি না পাই তখন তো তাকে ধরতে পারি, আমরা ব্যবস্থা নিতে পারি। সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন সচেতনতা বাড়লে কমবে কাজের ফাঁকির প্রবণতা। যারা এমপ্লয়ি তারা আঙ্গুল দেবে না এটাতে, এবং যারা লাগিয়েছে ওরাও 2 নম্বরের জিনিস দিয়েছে, 1 নম্বর জিনিস দেবে না। সে চায় লাভ। আমি জানতাম একটু অবধারিতভাবে এটা কাজ করছে না। আমার সংসারে এখানে যাচ্ছে আমি একটু পরে, ওখানে ওইরকম একটা যন্ত্রপাতি আছে, আগে সই করতাম, ওখানে সইটা রাখতে পারছে, কারণ ওটা কাজ করে না। ওই ভিতরে গিয়ে হলে ঢোকার সময় আজকে এই সেশনে একদিনও কাজ করেনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, সরকারি অফিসে ডিজিটাল হাজিরা থাকলেও সরকারি দপ্তর পিছিয়ে থাকার অন্যতম কারণ সদিচ্ছার অভাব। ক্ষমতার ব্যবহার, এগুলো চিহ্নিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় যদি এটাকে কার্যকর করা হয়। এই সুযোগটা সৃষ্টি হোক, সেটা কর্মচারীরা চান না, সরকারি কর্মচারীরা চান না, সোজা কথা। সেই কারণে এটা লঙ্ঘিত হচ্ছে। যতই বলা হোক না কেন, এটা তারা মানতে রাজি না, এবং এটা না মানে প্রতিপালন না করেও তারা পার পেয়ে যান। কেবল সচিবালয়ই নয়, অফিসে ফাঁকিবাজি কমাতে সরকারি সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালু এখন সময়ের দাবি বলে মনে করেন টিআইবি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টাকার বিনিময়ে পদ বিক্রি এখন অনেকটাই ওপেন সিক্রেট মহানগর উত্তর আওয়ামী লীগে। প্রস্তাবিত ওয়ার্ড ও থানা কমিটি নিয়ে নেতাকর্মী সরাসরি দোষ চাপালেন মহানগর সভাপতির উপর। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেন তারা। কিছু ত্রুটি স্বীকার করে উত্তরের সভাপতি বজলুর রহমান জানান, এখনো সংযোজন বিয়োজনের সুযোগ আছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2019 সালের 30 নভেম্বর সম্মেলনে দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এখন পর্যন্ত থানা ওয়ার্ড কমিটি করতে পারেনি। 3 বছর মেয়াদী মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। মেয়াদোত্তীর্ণ কমিটি ঈদের আগে থানা ওয়ার্ড কমিটি জমা দিয়েছে, তবে এখনো মেলেনি অনুমোদনের। তবে প্রস্তাবিত ওয়ার্ড ও থানা কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। বিএনপি জামাত পরিবারের সদস্য মোহাম্মদ হোসেন খোকনকে আনা হয়েছে ওয়ার্ডের নেতৃত্বে।
আর খোদ বিএনপির থানা কমিটির সাবেক সভাপতি করা হয়েছে ভাটারা থানা আওয়ামী লীগ সভাপতি হিসাবে। বিতর্কিত কাউন্সিলরও আছেন নিজ নিজ ওয়ার্ডের সভাপতি পদে। কমিটিতে থাকা অনেকেই বিএনপি জামাত পরিবারের সদস্য। 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামির আত্মীয়, যিনি জমি দখল সহ মামলার আসামি, তাকে দেওয়া হচ্ছে 49 নম্বর ওয়ার্ডের শীর্ষ পদ। বিএনপির রাজনীতি করেও পদ পেতে যাচ্ছে 48 নম্বর ওয়ার্ড কমিটিতে। খোদ মহানগর সভাপতি ভাতিজাও পাচ্ছেন শীর্ষ পদ। ডিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নাজিব আমজাদকে আদালত থানার সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে। নজিরবিহীন কমিটি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। সরাসরি হস্তক্ষেপ চাইলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বজলুর মতন মানুষ 21শে গ্রেনেড হামলার আহত, এই লোক টাকার পিছনে ঘুরবে। রানা, আজিজুল হক রানা এবং সাত্তার, গ্রিল মিস্ত্রি সাত্তার, শ্যামলী আইডিয়ালের মালিক, এই যে দুইটা মানুষের কাছে আমাদের সভাপতি শেখ বজলুর রহমান জিম্মি হয়ে গেল। টাকা কিভাবে খাইতে হয়, টাকা কিভাবে নিতে হয়, এই বিষয়গুলা তারা মুখস্থ করে ফেলল। বজলু ভাই কমিটি বাণিজ্য করতে আছে, এটা আগের থেকে আমরাও জানি, সবাই জানে, দেশের প্রতি সবাই জানে, শেখ হাসিনাও জানে, নেত্রী জানে, কমিটি বাণিজ্য হইতে আছে। এখন আমরা কি করবো? এখন তো দেখতেছি আওয়ামী লীগ করে আমাদের জন্য কষ্টকর। খিলখিয়া থানা, উত্তরা, পূর্ব, পশ্চিম সব থানাতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কমিটি বাণিজ্য হচ্ছে। নগরের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যদি টাকা খেয়ে ভাটারা থানা ইসরাফিল সাহেবকে এই সভাপতি করে ফেলে, তাহলে তো আমরা এটা মেনে নেব না। কমিটি গঠনে কিছুটা দোষ ত্রুটি স্বীকার করলেন মহানগর সভাপতি। জানান কেন্দ্র চাইলে এতে পরিবর্তন পরিমার্জন করতে পারে। হয়তো আমরা করতে যে ভুল ত্রুটি যে আমাদের হয় না তা না, আমরা আমাদের পার্টি সেক্রেটারিকেও বলছি, সেক্রেটারি ওপেন মিটিংয়েই বলছেন যে এই কমিটি ঘোষণা হওয়ার পরে আপনারা চিৎকার চেঁচামেচি করার দরকার নাই, আপনারা লিখিতভাবে যার যার মনের কথা আছে বা কোনো এভিডেন্স সহ আপনারা আমার কাছে জমা দেবেন, আমার দপ্তরে জমা দেবেন। আমরাও বলছি যে তারা সংযোজন বিয়োজন করার ক্ষমতা রাখেন। নবীন প্রবীণ ত্যাগীদের নিয়ে অর্ড থানা কমিটি করার দাবিও করেন উত্তরের সভাপতি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শুক্রবারে 6 ঘন্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে এখনো জমে আছে পানি। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন? কোন কোন সড়কে এখনো পানি জমে আছে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেটে এখন যে বর্তমান চিত্রটি দেখতে পাচ্ছেন, ঠিক 24 ঘন্টা আগে কিন্তু চিত্রটি এমন ছিল না। এই নিউ মার্কেটের ভিতরে কিন্তু আসলে কোমর সমান পানি ছিল এবং গতকাল কিন্তু আসলে এই পানির কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে পারেনি। তবে এই জলবদ্ধতা কিন্তু নিউ মার্কেটে নতুন নয়। নিউ মার্কেটের ব্যবসায়ীরা যেমনটি বলছে যে সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতার শিকার হচ্ছেন তারা। এর নিউ মার্কেট ছাড়াও নিউ মার্কেটের আশেপাশে যতগুলো মার্কেট রয়েছে, নিউ হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড, সবগুলো মার্কেটে কিন্তু আসলে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতার শিকার হয়। তবে আপনারা যেমনটি জানেন যে এই বারবার তারা আসলে সিটি কর্পোরেশনে বা সরকারের যে কাছে যে সাহায্য তারা চাওয়ার পরও কিন্তু তাদেরকে আসলে জলবদ্ধতার হাত থেকে তারা মুক্তি পাননি। এই মুহূর্তে আসলে মার্কেট কিন্তু ব্যবসায়ীরা খুলতে শুরু করেছেন। তবে যেমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যেই ক্ষতিগ্রস্ত মালামাল সেইগুলো কিন্তু আসলে গুছিয়ে নিচ্ছেন এবং যে দোকানের ভেতরে যে ময়লা ছিল সেগুলো কিন্তু আসলে তারা পরিষ্কার করছেন। তবে তারা কিন্তু একটি সংশয় প্রকাশ করছেন যে আজকেও কি তারা আসলে তাদের ব্যবসা শুরু করতে পারবেন কিনা, কারণ যেখানে যে ইলেকট্রনিক্সের দোকানগুলো ছিল সেখানে আসলে ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে এবং বিভিন্ন প্রকার সামগ্রী কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে এবং যেগুলো কাপড়ের দোকান ছিল কাপড়গুলো কিন্তু ভিজে গিয়েছে, সেগুলো কিন্তু আর ব্যবহার করার যোগ্য নয়। তাদের কিন্তু আসলে বেশ অনেকটা আসলে ক্ষতি হয়ে গেছে। এই মুহূর্তে আসলে আমি একজন ব্যবসায়ী নিউ মার্কেটের, তার সাথে কথা বলতে চাই। আপনার কিসের দোকান ছিল এবং কি অবস্থা দেখছেন এখন? আমাদের আপনার রেডিমেড, আপনার 3 পিস, তারপরে বাচ্চাদের আইটেম, ঠিক আছে, এই আইটেমগুলো আমরা বিক্রি করি সাধারণত 12 মাস, ঠিক আছে। তা আমাদের যে কালকে যে হঠাৎ যে মানে বৃষ্টি, ঠিক আছে, তাই সকাল আমরা তো ফজরের পর বা কখন বৃষ্টি, আমরা তো অল্প সময়ের ভিতরে যে এত পানি হবে এটা আমাদের ধারণার বাইরে ছিল, ঠিক আছে। তো এই সামান্য বৃষ্টিতে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। দেখতেই পারতেছেন আমাদের লক্ষ লক্ষ টাকার মাল আমাদের ভিজা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমাদের এটা গতবারও হয়েছিল, এর আগের বার সবসময় হয়, কিন্তু এইবার মানে গতবারের তুলনায় এবার একটু বেশি হয়েছে। কিন্তু অল্প সময়তে এত বৃষ্টি কারো ধারণাই ছিল না। আপনারা আপনাদের মালামালগুলো কি বের করে নিয়ে আসতে পারছেন কিনা? না, বের করবো কিভাবে? আপনি আমাদের প্রতিটা মালামাল যে মানে বের করার আগেই আমার তো জানা ছিল না যে বৃষ্টিতে এই পানি উঠবে। মার্কেটটা তো প্রায় অনেক উঁচা, মেইন রোডের থেকে অনেক উঁচা, ঠিক আছে। তো এই রাস্তার পানি না কমলে তো মার্কেটের পানি কমে না, ঠিক আছে। ওইখানে পানি সরে গেলে মার্কেটের পানিটা সরে আর কি। আসলে বারবার এই জলবদ্ধতার শিকার নিউ মার্কেট হচ্ছে, আসলে এটার কারণ কি মনে হয়? এটা কারণ কি, এটা তো আমরা তো সাধারণ পাবলিক আমরা তো বলতে পারবো না, ঠিক আছে। এটা যারা দায়িত্বে আছে বা ইয়ে আছে তারাই এই জবটা দিতে পারবে। এটা মানে সবসময় যে ব্যবসায়ীরা মিডিয়ার গতবারও দেখছে, আমরা বলছি, ঠিক আছে, মিডিয়া বা সবাই জানে এই জিনিসটা, ঠিক আছে। এটা সবসময় এটা বলা হচ্ছে আর কি, যে এই যে বৃষ্টি বা এটা অনেক বড় বড় একটা ক্ষতি হয় আর কি আমাদের, ঠিক আছে। আপনার আসলে কিসের দোকান এবং আজকে কি অবস্থায় রয়েছে? এই আজকে খুলছি, কোনো মানুষজন নাই। এরপরে আপনার বৃষ্টি হয়েছে, পুরা তলায় গেছে মার্কেট। আমারও ক্ষতি হয়েছে, আমারও এই 50,000 টাকার মতন ক্ষতি হয়েছে মাল। যে আপনারা কিন্তু আসলে শুনছিলেন, তারা কিন্তু অনেকটাই হতাশ, তাদের এই জলবদ্ধতা কিন্তু স্থায়ীভাবে আসলে সমাধান করতে পারছেন না। এবং তাদের যে মালিক সমিতি, তাদের পক্ষ থেকে কিন্তু বারবার সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করা হয় জলবদ্ধতা নিরসনে আসলে কাজ করার জন্য স্থায়ীভাবে। তবে সিটি কর্পোরেশন যেমনটি বলে যে তারা বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে জলবদ্ধ নিরসনে, কিন্তু সেটা আসলে বাস্তবতার সাথে আসলে কতটুকু মিল রয়েছে সেটি আসলে বলাই বাহুল্য। এই মুহূর্তে কিন্তু দেখছেন ব্যবসায়ীরা আসলে একটি ব্যস্ত সময় পার করছেন। তাদের যে ক্ষতিগ্রস্ত মালামাল সেগুলো আসলে কতটুকু তারা আসলে সেভ করতে পারেন, তবে কতটুকু তারা আসলে ব্যবহার উপযোগী করে তুলতে পারেন, কিন্তু তাদের মনে যে আশঙ্কা রয়েছে সেগুলো আসলে মনে হয় পরবর্তীতে তারা ব্যবহার করতে পারবেন না। এখানে অনেকগুলো জুতার দোকান দেখতে পাচ্ছি এবং কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। জুতাগুলো কিন্তু ভিজে গিয়েছে এবং কাপড়গুলো কিন্তু ভিজে গিয়েছে, সেগুলো কিন্তু আর এখন ব্যবহার উপযোগী নয়। তারা কিন্তু বিভিন্নভাবে আসলে চেষ্টা করছেন তাদের এই মালামালগুলো আসলে গুছিয়ে নেওয়ার। অনেককে আসলে দেখতে পাচ্ছি তাদের যে ভেজা মালামালগুলো সেগুলো আসলে ছাদের উপরে আসলে তারা নিয়ে আসলে রোদে আসলে শুকানোর চেষ্টা করছেন। তবে এই চিত্রটি শুধু কিন্তু নিউ মার্কেটে নয়, নিউ মার্কেটের আশেপাশে এই যে মার্কেট হকার্স মার্কেট কিন্তু বলতে গেলে পুরোটাই আসলে গতকালকে আসলে পানির নিচে তলিয়ে যায়। এখানে কিন্তু অনেক দামি দামি শাড়ি রয়েছে, অনেক কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু সেইখানেও কিন্তু ব্যবসায়ীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া নিউ মার্কেটের পাশে যে জুতার মার্কেট এলিফ্যান্ট রোড, সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছিল গতকাল, সেখানেও হাঁটুর উপরে পানি দেখতে পেয়েছি আমরা। জুতোগুলো কিন্তু ভিজে গিয়েছে, তারাও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছেন। এখন তাদের আসলে একটাই চাওয়া যে ঢাকার যে সামান্য বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা বারবার আসলে ক্ষতিগ্রস্ত হন, সেটার আসলে একটি সমাধান আসলে তারা চান। সিটি কর্পোরেশন বলছেন বারবার যে তারা আসলে কাজ করে যান, কিন্তু সেটার কোনো কাজ হচ্ছে না। সেটারই আসলে একটি স্থায়ী সমাধান কিন্তু আসলে তারা সরকারের কাছে চান। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা এখনও তাদের যে দোকান সেখানে আসলে আসতে শুরু করেছেন, তাদের দোকানগুলো খুলতে শুরু করেছেন এবং তাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছেন তারা দেখছেন এবং কিভাবে তাদের ব্যবসাটি আসলে আবার শুরু করা যায় সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আসলে রাজধানীর নিউ মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। নিউ মার্কেট থেকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাফওয়ান। রাজধানীর মতিঝিলে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে আছে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার নাম সুব্রত পাল, আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। যেমনটি শুনছিলেন, আসলে আপনার এই কিছুক্ষণ আগে কিন্তু হিন্দু কল্যাণ ট্রাস্টের যে ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু আসলে আমাদেরকে যেটা জানালেন এইমাত্র আমাদেরকে সংবাদ সম্মেলন করে, যে আসলে আপনার এই জমিটি কিন্তু প্রায় গেল 20 বছর যাবত কিন্তু আসলে আপনার এটা দখলে ছিল এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এই দখলে থাকার পরে কিন্তু তারা আপনার উদ্ধার অভিযান আসলে আপনার আজকে কিন্তু চালাচ্ছেন জেলা প্রশাসনের উদ্যোগে।
এবং তারা কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু আপনার তারা কিন্তু এখানে আপনার এই যে দখল যে কার্যক্রমটা সেটা কিন্তু আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে আসলে আপনার এই যে আপনার এই সম্পত্তিটা কিন্তু দেবাত্তর সম্পত্তি ছিল, একটা মন্দিরের নামে সম্পত্তি ছিল এবং সেটি কিন্তু এর আগে কিন্তু একটা আনসার ক্যাম্প ছিল। সেই আনসার ক্যাম্পটা আপনার তারা হিন্দু কল্যাণ ট্রাস্ট তারা কিন্তু আপনার এই জেলা প্রশাসনের কাছে আপনার সহযোগিতা চেয়েছেন যাতে এটি উদ্ধার কার্যক্রম করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং এরপরে আসলে সেই আনসার ক্যাম্প সরানোর পরে আবার আসলে আপনার আর এটি কিন্তু আপনার দখল হয়ে যায় এবং সেই দখল হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আপনার আবার কিন্তু আপনার এই আজকে কিন্তু আবার জেলা প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চাওয়ার পরে জেলা প্রশাসন আসলে এই উদ্যোগটা নিয়েছে যেটি আসলে দখলমুক্ত করার। এবং সেই দখলমুক্ত করার পরে কিন্তু আজকে সেই অভিযান কার্যক্রম শুরু হয়েছে এবং সেই অভিযান কার্যক্রমের কিন্তু এখনো চলছে। তারা কিন্তু আপনার জেলা প্রশাসন উদ্যোগে যেসব স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। আরেকটা বিষয় হলো আপনাকে জানিয়ে রাখি যে এই আজকে উচ্ছেদ অভিযান শেষে কিন্তু তারা কিন্তু আপনার যাবেন এখানে কিন্তু আবার একটা লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে সেটি আবার আসলে স্থাপন করবেন এখানে এবং আবার সেই পূজা অর্চনা হবে। এবং এখানে তারা বলছেন যে আপনার এই যে দেবাত্তর যে সম্পত্তি ছিল এটি আসলে কোনো সময় হস্তান্তরযোগ্য না এবং এটি যে মন্দিরের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি এখানে থাকবে, এটি কেউ আসলে নিতে পারবে না এবং এরকম কোনো ছিল না। তবু আসলে অবৈধ যারা দখলদারিতে ছিলেন তাদের আয়ত্তে এতদিন আসলে আপনার এই সম্পত্তিগুলো ছিল, এই কারণে আসলে তারা এখানে আসতে পারেননি এবং আপনার এটি কিন্তু আপনার তারা আসলে দখলমুক্ত করে যে তাদের যে পূজা অর্চনার কাজ সেটি কিন্তু তারা চালাতে পারেননি। তাই আজকে কিন্তু আপনার জেলা প্রশাসনের সহযোগিতায় তারা আসলে এই উচ্ছেদ অভিযানে শুরু হয়েছে এবং সেই উচ্ছেদ অভিযান করে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা কিন্তু আপনার আজকে কিন্তু আপনার এই উচ্ছেদ অভিযান শেষে কিন্তু আসলে আপনার তারা কিন্তু বলবেন যে আপনার এই যে হস্তান্তরের যে জায়গাটি এটি কিন্তু আসলে আপনার আবার এই যে হিন্দু কল্যাণ ট্রাস্টের আরেকটি সরকারি প্রতিষ্ঠান সে তাদেরকে আসলে হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তরের পরে কিন্তু আবার তারা কিন্তু আপনার এখানে কথা বলে। আমরা একটু যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি আসেন আমরা একটু তার সাথে কথা বলবো। হস্তান্তরের জায়গা থেকে আসলে আপনার আজকে কিন্তু একটু কথা বলবো যে আপনাদের সাথে আজকে উচ্ছেদ অভিযানটি যে পরিচালনা করছেন এটি আসলে আপনার মূল এটাকে আমরা তো লাইভে আছি, ওখানে হলো নেওয়া হয়েছে, আমরা একটু লাইভে আছি যদি একটু বলেন শুরু করছেন। ওখানে আমাদের সিনিয়র স্যারেরা আছেন, স্যাররা অলরেডি হলো বক্তৃতা দিয়েছেন, এই বিষয়ে সামগ্রিকভাবে বলেছেন। থ্যাংক ইউ। আমরা তো লাইভে ছিলাম, যদি একটু বলতেন আমাদেরকে যে আসলে আপনাদের যেমনটি শুনছিলেন আসলে তারা আসলে তাদের সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলবেন। কিন্তু যদি একটু আপনাকে আর একটু দেখাই যে আসলে আপনার আর এখনো পর্যন্ত কিন্তু আপনার সেই উচ্ছেদ কার্যক্রম চলতেছে এবং এই উচ্ছেদ কার্যক্রমে আপনার কিন্তু জেলা প্রশাসন সহযোগিতা করে তাদেরকে আর কি আপনার এই সম্পত্তিটি আবার হিন্দু কল্যাণ ট্রাস্টের যারা রয়েছেন তাদেরকে আসলে আপনার বুঝিয়ে দেবেন এবং সেই বুঝিয়ে দেওয়ার পরে এর আগেও বলেছিলাম যেটি আসলে লক্ষ্মী নারায়ণ যে মন্দির সেই মন্দির এখানে স্থাপিত করা হবে এবং আপনার আর সেই স্থাপন করে তারা আবার সেই পূজা অর্চনা শুরু করবেন এবং সেই পূজা অর্চনার মধ্যে থেকে আর কি তারা আবার সেই যে তাদের যে ধর্মীয় কাজগুলো এখানে আবার আসলে শুরু হবে। এতদিন যাবত আসলে আপনার এটি কিন্তু আপনার আর প্রায় দখলদারদের আয়ত্ত ছিল, সেই দখলমুক্ত করে আজকে আবার তাদেরকে এই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল যে এলাকা রয়েছে, মতিঝিল এলাকা সেই সেনা কল্যাণ ভবনের পাশে যে জমিটি আজকে জেলা প্রশাসন উচ্ছেদ করতেছে সেই জায়গায় থেকে আজকে আমার সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। জানবো বন্যা পরিস্থিতির খবর। বন্যার পানি কমলেও দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইশরাত, লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির আসলে উন্নতি হয়েছে এবং গত কয়েকদিন ধরে তিস্তা সহ যে কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছিল সেই নদীর পানিগুলো কিন্তু হ্রাস পেতে শুরু করেছে। গতকালকের তুলনায় আজকে আবার তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু পানির বিষয়টি বলি যে গতকালকে তিস্তার পানি বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আজকে সেটি পানি কিছুটা বেড়ে 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়া কিন্তু গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে।
আর এই হঠাৎ যে বন্যা, 2 দফা বন্যা লালমনিরহাটের বাসিন্দারা মোকাবেলা করলেন, নিম্নাঞ্চলের বাসিন্দারা, সেই বন্যা মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তাদের নানা ধরনের ভোগান্তি, অর্থাৎ শরীরের চর্মরোগ সহ নানা ধরনের ভোগান্তি পোহাতে হলো। এছাড়া কিন্তু কৃষকের যে বীজতলা রয়েছে সেই বীজতলাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে দুশ্চিন্তায় পড়ছেন কিন্তু এই অঞ্চলের নিম্নাঞ্চলের কৃষকরা। বিশেষ করে চরাঞ্চলে আমরা কয়েকটি চরাঞ্চল ঘুরে দেখেছি। লালমনিরহাট সদর উপজেলার হরিণচর, আদিতমারি উপজেলার আমরা ঘুরে দেখেছি। সেই চরাঞ্চলগুলোতে কিন্তু আসলে বীজতলা একেবারে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কিন্তু অনেক অঞ্চলে জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে কালমাটি এবং আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়নের কিছু এলাকায় রয়েছে, এবং মহিষকোচা এলাকার তো গরিবুল্লাহ পাড়ায় কিছু জলাবদ্ধতা রয়েছে। এছাড়াও কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি এবং ডাউয়াবাড়ি এলাকায় কিন্তু কিছুটা জলাবদ্ধতা রয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটে বন্যার ক্ষতি কিন্তু আসলে এখন পর্যন্ত নিরূপণ না করলেও ফসলের কোনো ব্যাপক ক্ষতি হয়েছে, বীজতলা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া নমল জাতের ধান যে ছিল সেই ধানগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাদামের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। আর লালমনিরহাটের যে ছোট বড় তিস্তা, ধরলা সহ 10টি নদী রয়েছে, সেই 10টি নদীর পানিও কিন্তু কমতে শুরু করেছে, এবং পানি কমার সাথে সাথে এই কয়েকটি নদীর কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতি এবং বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। ইশরাত। বাদশা, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী জামাল বাদশা। এবার বাজার পরিস্থিতি। কাঁচা বাজার দর সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে পণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, নিত্য পণ্যের বাজারের কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার অর্থাৎ পৌর বাজারে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর আপনাকে জানাই, যেমন আলু কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, এবং সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে মরিচের ঝাঁজ। অর্থাৎ শুধুমাত্র রাতের ব্যবধানে, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কিন্তু মরিচের দাম বেড়েছে কেজিতে 120 টাকা, অর্থাৎ যেটি 200 টাকায় বিক্রি হচ্ছিল সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 320 টাকায়। এছাড়াও পেঁয়াজের দামও কিন্তু আকাশ ছোঁয়া, অর্থাৎ 105 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, এবং বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের যে কাঁচা বাজার সবজির দাম সেটি কিন্তু চড়া এবং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়া সবচেয়ে আতঙ্কের জিনিস হচ্ছে, যেমন আমি যদি পেঁপের কথা বলি, পেঁপের মতো দ্রব্য যেটি মানুষ সাধারণত একদম স্বল্প আয়ের মানুষরা কিনে থাকে, সেই পেঁপেও কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আমি বলতে পারি যে কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু 50 টাকার নিচে কোনো ধরনের কোনো কাঁচা সবজি নেই। এর সাথে সাথে আপনি জানেন যে গত সপ্তাহ ব্যবধানে কিন্তু কুষ্টিয়ার বাজারে চালের দাম বেড়েছে। আসলে চালের দাম বাড়ার সাথে সাথে এই যে সবজির বাজারের যে অস্থিরতা, এতে কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। সাধারণ ভোক্তাদের দাবি যে বাজার কিন্তু একেবারেই নিয়ন্ত্রণহীন, অর্থাৎ কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। এ বিষয়ে আমি যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা এই সবজির বাজারের দাম বাড়ার পিছনে যে কারণটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে গত কয়েকদিন কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু বাজারে আমদানি কমেছে সবজির। এই আমদানি কমার কারণে কিন্তু দাম বেড়ে গেছে। আমদানির সাথে যে চাহিদা এবং যোগান সেটি কিন্তু সমন্বয় হচ্ছে না, যার কারণে কিন্তু দামটি বেড়ে গেছে। তবে দাম বাড়ার যৌক্তিক কিন্তু যে কারণ সেটি কিন্তু আসলে হচ্ছে না, কারণ এটা মাঝে মাঝেই কিন্তু দাম বেড়ে যায়, মাঝে মাঝে 2-1 টাকা কমলে আবারও কিন্তু 3-4 টাকা করে বেড়ে যায়। এক প্রকার কিন্তু এই বাজার নিয়ন্ত্রণহীন ভাবেই চলছে ব্যবসায়ীদের হাতে, সিন্ডিকেটের হাতে। আসলে এর জন্য কিন্তু ভোক্তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। ভোক্তারা বলছে বাজার দেখভালের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু ঘুমিয়ে আছে, তারা একেবারে বাজারে আসে না, কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করে না। কিভাবে দাম বাড়ছে কিভাবে কমছে সেটি কিন্তু কোনো নিয়ন্ত্রণের করার যারা দায়িত্বে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে না, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যাচ্ছে এবং দ্রব্যের দাম কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও আমি যদি মাছ মাংসের বাজারের কথা বলি, আসলে মাছ মাংসের বাজারেও কিন্তু দাম যে ঊর্ধ্বগতি সেটাই কিন্তু রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সবজি, মাছ, মাংস কোনো কিছুতেই কিন্তু স্বস্তি নেই, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই কুষ্টিয়ার বাজারে কিন্তু চড়া। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত। তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। 1969 সালে প্রতিষ্ঠিত বরগুনা জেলা কারাগার আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।
50 বছরেরও পুরনো ভবনটিতে ঝুঁকি নিয়ে বাস করছেন বন্দীরা। কারাগারের নিরাপত্তার দেয়াল নিচু থাকায় অরক্ষিত পাকিস্তান আমলে নির্মিত এ কারাগারটি। বিষয়টি স্বীকার করে নতুন কারাগার নির্মাণের প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা কারাগারের বেশ কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে কারাগারের হসপিটাল এবং বিষখালী ও পায়রা নামের ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বেহাল কিশোর ওয়ার্ডও। সামান্য বৃষ্টি হলে পানিতে ভেসে যায় মেঝে। আর এসব ভবনেই রাখা হচ্ছে বন্দীদের। আমরা সাক্ষাৎ করতে যাওয়ার পরে দেখলাম যে উপর থেকে পানি পড়ে এবং ভীমে ফাটল, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। ধসে পড়লে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। সবাই আসলে মানুষ হাঁটলো এটা কাঁপে। বৃষ্টি আসলে পানি পড়ে তলিয়ে যায়। আসলে ওখানে বর্তমান যে অবস্থা, থাকার অবস্থা নাই। এর পাশাপাশি হাসপাতাল আছে, হাসপাতালটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে হাসপাতালটি ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এসব ভবনে আতঙ্কে থাকছেন বন্দী ও দায়িত্বরত কারারক্ষীরা। এছাড়া নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত কারাগারটি। সবচেয়ে বেশি হলো আমাদের গাইডওয়ালটা। এটা 1968 সালে তৈরি হয়েছে। তখনকার ডিজাইন খুব দুর্বল ছিল, হাইট খুব কম। যে কোনো সময় যে কোনো বন্দী এখান থেকে পালাই যেতে পারে। অতএব এই ওয়ালটা আমাদের খুবই জরুরি। নতুন করে কারাগার নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছে। তো এমনিতে আমাদের এই কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে আমরা অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করছি। পাশাপাশি যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এগুলো আসলে কোথাও সংস্কার করার প্রয়োজন, কোথাও ভেঙে নতুন করে করার প্রয়োজন। বরগুনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা 200 জনের হলেও বর্তমানে এখানে 300 কারাবন্দী রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বন্ধু ডি মারিয়াকে শিরোপা উপহার দিতে চান লিওনেল মেসি। কলম্বিয়াকে সমীহ করছেন আর্জেন্টাইন অধিনায়ক। নওগাঁয় দিন দিন বাড়ছে রঙিন মাছের বাণিজ্যিক চাষ। এর মধ্য দিয়ে কমছে শিক্ষিত বেকারের সংখ্যা। তবে মাছ পরিবহনে বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে খামারিদের। সম্ভাবনাময় এ মাছ চাষে সরকারের সুদৃষ্টি চেয়েছেন তারা। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাসা, রেস্টুরেন্ট কিংবা অফিসের অ্যাকুরিয়ামে শোভা পায় হরেক রকমের রঙিন মাছ। বর্তমানে শৌখিন মানুষের শখের বড় অংশ জুড়ে রয়েছে এটি। দিন দিন রঙিন মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় এর বাণিজ্যিক চাষও বাড়ছে। জেলা সদর, আত্রাই ও বদলগাছি উপজেলায় সাধারণ মাছের সঙ্গে পুকুরে চাষ হচ্ছে বাহারি মাছ। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর সহযোগিতায় জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের আবু রায়হান সিদ্দিক তার 5টি পুকুরে রঙিন মাছ চাষ করছেন। সিল্কি, কৈকার্প ও কমেট মাছের রেণু সফলভাবে উৎপাদন করছেন তিনি। পরে অন্য পুকুরে ছেড়ে মাছ বড় করছেন রায়হান। বর্তমানে তার পুকুরে বাহারি কৈকার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ, মলি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে। বাজারে ভালো দাম পাওয়ায় রায়হানকে দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন রঙিন মাছ চাষে। মাছ চাষকে কেন্দ্র করে যারা উন্নতি করতে চায় তারা একসময় এই রঙিন মাছ চাষ করাকে কেন্দ্র করে তারা অনেক ডেভেলপ করতে পারবে। আমি নিজেও পুকুরে চাষ করেছি, করার পরে একটা মাছ নিয়ে যায় 1000-1200 টাকা বেচেছি। 1 বছর যাবৎ রঙিন মাছ চাষ করে বেশ লাভ পাচ্ছেন বলে জানান খামারি রায়হান। সাধারণ মাছের থেকে লাভ তো অবশ্যই হবে, কারণ ঘটনা হচ্ছে যে এই মাছগুলো পিসভাবে বিক্রি, আর আমরা তো এগুলা বিক্রি করি মন ভাবে। আগ্রহী চাষিদের বাহারি মাছ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বর্তমানে আমরা চাই এটা প্রত্যেকটা চাষি চাষ করুক, এর থেকে অনেক প্রফিট হয় এবং বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারও এর কদর এখন বর্তমানে অনেক। যারা শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু এই খাতে এগিয়ে এসেছে। আমাদের মৎস্য অধিদপ্তরের মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই অ্যাকোয়ারিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। রঙিন মাছ চাষ আরও ছড়িয়ে দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। নিউজ ডেস্ক,
দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।